নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর ইংরেজি সিলেবাসের অর্থাৎ মাধ্যমিক ইংলিশ এর সিলেবাসের নয়নতারা সেহগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এর ইউনিট 1-এর বেঙ্গলি অ্যানালাইসিসটা দেখে নেব। তো আর দেরি না করে টেক্সটে চলে যাওয়া যাক। লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। কার লেখা? নয়নতারা সেহগাল। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ আমরা আমাদের লেখিকা সম্পর্কে আগে একটু জেনে নেব। নয়নতারা সেহগাল 1927 অর্থাৎ 1927 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশন। ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ, বুঝতেই পারছো যে ভারতবর্ষে ইংরেজি সাহিত্যের যে লেখিকা, প্রথম ইংরেজি সাহিত্যের যে কয়েকজন লেখিকা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন তিনি, এবং তিনি বেশ পরিচিতি লাভ করেন তার লেখার জন্য। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যে সমস্ত পরিবর্তন আসে, ক্রাইসিস অর্থাৎ টানাপোড়েন আসে, সেই সমস্ত টানাপোড়েন নিয়ে তার ফিকশন, ফিকশন কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে কল্পনা, তার লেখাগুলো এই ধরনের ক্রাইসিস এবং রাজনৈতিক পরিবর্তন এর যে সমস্ত টানাপোড়েনের ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে ডিল করে। শি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর হার নভেল রিচ লাইক আস। তিনি তার যে উপন্যাস রিচ লাইক আস নামক যে উপন্যাস, সেই উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন 1986 সালে। এবার একটু টেক্সটটা সম্পর্কে দেখে নিই। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। তার প্রিজন অ্যান্ড চকলেট কেক নামক যে মেমোয়ার, মেমোয়ার অর্থাৎ হচ্ছে স্মৃতিচারণা করে যে লেখা, সেই লেখাকে আমরা মেমোয়ার বলি। এই প্রিজন অ্যান্ড চকলেট কেক নামক যে মেমোয়ার, যে স্মৃতিচারণা থেকে যে লেখা, সেই লেখা থেকে আমাদের এই টেক্সটটি আজকে তুলে দেওয়া হয়েছে। অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। যেই লেখাতে কি আছে যে গান্ধীজি, আমাদের মহাত্মা গান্ধী, যে বাপুজি এর মৃত্যুর পরের যে পরবর্তী যে সমস্ত ঘটনাগুলি, সেই ঘটনাগুলি বলে এই কাহিনীটাতে। It vividly describes not only the author's personal sense of loss. এই কাহিনীটি কি বর্ণনা করে? vividly describes, স্পষ্টভাবে বর্ণনা করে not only the author's personal sense of loss, শুধুমাত্র আমাদের লেখিকার ব্যক্তিগত বিয়োগ বা লস অর্থাৎ ক্ষতি, ব্যক্তিগত ক্ষতির যে ব্যথা বা যে আবেগ, সেটাই শুধুমাত্র বর্ণনা করে না, এছাড়াও বাট অলসো দ্য কালেকটিভ গ্রিভ অফ দ্য এন্টায়ার নেশন, সমগ্র দেশের জাতির যে সমষ্টিগত যে শোক, সেই শোকটিকেও বর্ণনা করে এই আমাদের টেক্সটটি দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। এই হচ্ছে আমাদের লেখক সম্পর্কে এবং টেক্সটটি সম্পর্কে একটি ধারণা দিয়ে দেওয়া হলো। এরপরে আমরা সোজা টেক্সটে চলে যাব। ইউনিট 1, I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. ডেটটা ভালো করে লক্ষ্য করবে। I was having tea at home, এখানে I কে নয়নতারা সেহগাল নিজের কথা এখানে লিখেছেন। আমি 30শে জানুয়ারি 1948 সাল, 1948 সালের 30শে জানুয়ারিতে বাড়িতে বসে সন্ধ্যায় চা পান করছিলাম। এমন সময় when I was called to Birla House by an urgent telephone, যখন আমাকে বিড়লা হাউস একটা জায়গা, সেখানে একটা আর্জেন্ট টেলিফোন করে আমাকে ডাকা হলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে তার একটা প্রেয়ার মিটিং অর্থাৎ একটা প্রার্থনা সভায় যাওয়ার পথে তাকে গুলি করা হয়েছে। I was numb with shock as I got into the car. যখন আমি কারে প্রবেশ করছিলাম, কার অর্থাৎ পার্সোনাল ভেহিকেল, কারে উঠছিলাম,
তখন আমার দেহ যেন শক, অর্থাৎ সেই মানসিক আঘাতে আমার দেহ যেন অসাড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার শরীর কাজ করছে না, প্যারালাইজড হয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি। অ্যাট দ্য বিড়লা হাউসে পৌঁছানোর পর গান্ধীজি's relatives and followers had gathered round his body. মহাত্মা গান্ধীর আত্মীয় পরিজনেরা অ্যান্ড ফলোয়ার্স অর্থাৎ তার অনুগামীরা হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার যে দেহ রাখা হয়েছে সেখানে তার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। যখন মহাত্মা গান্ধী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন সেখানে সম্পূর্ণ নিস্তব্ধতা ছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Words of Bapuji's death অর্থাৎ বাপুজির যে মৃত্যুর খবরটি, ওয়ার্ডস এখানে সেই মৃত্যু সংবাদটির কথা বলা হচ্ছে। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi, হ্যাঁ, সমগ্র দিল্লিতে ছড়িয়ে পড়ল লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। এখানে ফ্লেম কথাটির অর্থ হচ্ছে বহ্নি শিখা, অর্থাৎ আগুনের যে শিখা, সেই শিখা বাতাস পেলে যেমন হচ্ছে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেই রকম আগুনের শিখার মতো মহাত্মা গান্ধীর মৃত্যুর খবরটি, মৃত্যু সংবাদটি চারিদিকে দিল্লিতে ছড়িয়ে পড়ল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড রাউন্ড বিড়লা হাউস। দুঃখী মানুষের ঢল, শোকার্ত মানুষের ঢল বিড়লা হাউসের চারিদিকে পুঞ্জীভূত হতে লাগলো, জমায়েত হতে লাগলো, চারিদিকে মানুষের জমায়েত। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। অর্থাৎ প্রতিটি জানালা দিয়ে, অর্থাৎ আমরা এখন বিড়লা হাউসে আছি, তো বিড়লা হাউসের প্রতিটি জানালা দিয়ে বাইরের দিকে তাকালেই একজন যে কেউ বাইরে কাকে দেখতে পাবে? ওই স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন যারা দাঁড়িয়েছিল বাইরে, তারা শোকার্ত, হ্যাঁ, শোকার্ত মানুষের গ্রুপস, ঢল, তাদেরকে দেখতে পাবে। এবং তাদের ব্রাউন ব্লার অফ ফেসেস, কেন বলা হচ্ছে কথাটা? আমরা ভারতীয়, আর ভারতীয় মানুষ, ভারতের টেম্পারেচার, ভারতের আবহাওয়া, ওয়েদার, জলবায়ু কেমন, এখানকার মানুষদের হচ্ছে আমাদের গায়ের রং একটু ব্রাউনিশ হয়, তামাটে গায়ের রং হয়, এটা আমরা সবাই জানি। জানলা দিয়ে যে কেউ বাইরের দিকে তাকালেই সারি সারি তামাটে বর্ণের মুখের ঢল দেখা যাচ্ছে। দে ডিড নট মেক এ সাউন্ড, তাদের মুখে একটাও কথা নেই, একটাও শব্দ নেই। তারা দুঃখী, তারা শোকার্ত, তারা শকড, আঘাতপ্রাপ্ত। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছিল ওই কয়েক মিনিটের জন্য সময় থমকে গেছিল, সময় দাঁড়িয়ে গেছিল। তারপর কি আছে? দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। আমরা জানি যে একটা মানসিক আঘাত যখন আমরা পাই, বা একজন মানুষ যখন কোনো ট্রমার মধ্যে দিয়ে, যখন আঘাতের মধ্যে দিয়ে যায়, তখন অ্যাট ফার্স্ট ইন দ্য বিগিনিং সে সেই শকটাকে অ্যাবজর্ব করতে তার টাইম লাগে। যত বড় আঘাতই হোক না কেন, সে কিন্তু শুরুতেই প্রথমেই কোনো রকমের রিয়াকশান দেয় না, এটা বিজ্ঞান বলে। প্রথমেই সে কোনো রকমের রিয়াকশান দেবে না, কোনো রকমের আবেগের তার বহিঃপ্রকাশ ঘটবে না। কেন? কারণ ওই সময়টা সে নিচ্ছে সেই আঘাতটাকে নিজে মনে মনে অ্যাবজর্ব করতে, বুঝে নিতে, সহ্য করতে। এবং তারপর যখন তার শরীর, তার দেহ, তার মন সেই আঘাতটাকে একবার সহ্য করে নিচ্ছে, একবার অ্যাবজর্ব করে নিচ্ছে, তারপরে তার হচ্ছে সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটে। এবং ধরে নেওয়া হয়, এটা বিজ্ঞানে বলা হয় 12 সেকেন্ড, 12 থেকে 20 সেকেন্ড। তো প্রথম এই কয়েকটা মুহূর্ত, এই কয়েকটা সেকেন্ড আমরা যত বড় আঘাতের সম্মুখীন হই না কেন, আমরা কিন্তু থমকে দাঁড়িয়ে পড়ি, নিশ্চুপ হয়ে যাই শোনার পরে। লক্ষ্য করে দেখবে এটা হয়। তাই বলা হচ্ছে দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। প্রথম মুহূর্তে মানুষ
এতটাই আঘাতপ্রাপ্ত ছিল, এতটাই স্টান্ট ছিল যে তাদের মুখে কোনো কথা ছিল না, তাদের মুখে ভাষা ছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, পরবর্তীতে তারা ক্ল্যামার করলো কি, এই যে ওয়ার্ড মিনিং দেখে নাও, ডিমান্ডেড লাউডলি, তারা সজোরে চিৎকার কোলাহল করে উঠল, ওয়াইল্ডলি, বন্যভাবে, যেন তাদেরকে আর বোঝানো যাচ্ছে না, তাদেরকে আর ধরে রাখা যাচ্ছে না। শাউটিং অ্যান্ড ক্রাইং, ওই যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, কান্নাকাটি শুরু করে দিল তারা। দে জসলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, তারা একে অপরকে ঠেলাঠেলি শুরু করে দিল, ধাক্কাধাক্কি শুরু করে দিল। ওয়ান অ্যানাদার, একে অপরকে, ইন এ স্ট্যাম্পেড অর্থাৎ ধাক্কাধাক্কি, একটা ঝড়ের মতো পরিস্থিতি। টু ব্রেক ইনটু দ্য হাউস, সেই বাড়িতে প্রবেশ করার জন্য। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা একটু শান্ত হলো যখন এটা ঘোষণা করা হলো যে তাদেরকে মহাত্মা গান্ধীর ফিউনারাল অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া, যেটাকে আমরা অন্তিম সংস্কার বলি, সেই অন্তিম সংস্কারের পূর্বে তাদেরকে মহাত্মা গান্ধীর দেহ দেখতে দেওয়া হবে, দেখার অনুমতি দেওয়া হবে। এটা শোনার পরে তারা কিছুটা শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, যেটা আমি বললাম, যখন একজন ব্যক্তি তার প্রিয়জনের মৃত্যুর সংবাদ শোনে বা সম্মুখীন হয়, তখন সে আঘাতপ্রাপ্ত হয়। ওয়ান হুইম্পার্স, তখন সে কি করে? হুইম্পার্স, এখানে বলা হচ্ছে মেক্স লো ক্রাইং নয়েজেস, তখন সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। What will become of me now that he has left me? This was surely the question uppermost in the mind of the mourning people. বলা হচ্ছে যে এইটাই হচ্ছে সেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদা বা বিলাপ করা, যেটা আর্তনাদ করা, যেটা দুঃখ প্রকাশ করা। কি বলা হচ্ছে? যে যখন একজন মানুষের প্রিয়জনের মৃত্যু ঘটে, সেই আঘাতপ্রাপ্ত মানুষটি, মানসিক আঘাতপ্রাপ্ত মানুষটি কি বলে কান্নাকাটি করে বা কি বলে বিলাপ করে? যে হোয়াট উইল বিকাম অফ মি, এখন আমার কি হবে? দ্যাট হি হ্যাজ লেফট মি, যখন তিনি আমাকে একা ছেড়ে চলে গেলেন, এখন আমার আর কেউ রইল না। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ মর্নিং পিপল। এটাই ছিল সেই দুঃখী মানুষদের মনের সর্বপ্রথম প্রশ্ন। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল হারিয়ে যাওয়া শিশুর মতো। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। যখন আমরা বসলাম তখনও আমাদের অনেকের মধ্যেই এই একই প্রশ্ন ঘোরাফেরা করছিল। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, তখনও আমরা আঘাতপ্রাপ্ত এবং তখনও আমরা বিশ্বাস করতে পারছিলাম না। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা সেই ব্রডকাস্ট, অর্থাৎ তখনকার দিনে টেলিভিশন, কেবল লাইন, ইন্টারনেট এইসব ছিল না, মোবাইল ছিল না, ফলে কি ছিল? একমাত্র ছিল রেডিও, ট্রানজিস্টার যেটাকে বলা হতো। এবং তখন সেই ট্রানজিস্টারে সকাল বিকাল দুবেলা বা তিনবেলা খবর আসতো, সেটাকে ব্রডকাস্ট বলা হতো। এখন টেলিভিশনে যখন আমরা খেলা দেখি সেটাকে টেলিকাস্ট বলা হয়, এটা ছিল ব্রডকাস্ট। তো উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, সেই ব্রডকাস্টটা শুনলাম, যেই ব্রডকাস্টে দেশবাসীকে জানানো হচ্ছিল যে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর বেঁচে নেই। এখানে ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমি একটু আগেই সবগুলোই উল্লেখ করলাম মোটামুটি। এই হলো আমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এর ফার্স্ট ইউনিট। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমরা তোমাদের টেক্সট বইটাকে লাইন বাই লাইন ফলো করবে, টেক্সট বইটা সঙ্গে নেবে, নিয়ে বসবে, লাইন বাই লাইন ফলো করবে। আমি ডেসক্রিপশানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিতে থাকবো, তোমরা ফলো করো। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকে আর কন্টিনিউ করছি না, ধন্যবাদ।